নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও। কাল রাতে পুজো শেষে চারিপাশটার ঠিক এই অবস্থা। পুজোর পর সঙ্গে সঙ্গে সব কিছু নাকি গুছিয়ে নিতে হয় না, তাই এইভাবে রাতটা ছিল। কালকে পুজো শেষ হতে হতে রাত্রি 10:30 মতো বেজে গিয়েছিল। তারপর খাওয়া দাওয়া করে ঘুমোতে ঘুমোতে ওই রাত্রি 12টা মতো বেজে গিয়েছিল। আজ খুব সকাল সকাল উঠে প্রথমে বাসি ঘরগুলো ঝাড়ঝাঁটা দিয়ে ওদিকে দুয়ারে জল দিয়ে এসে তারপর স্নান করে নিয়েছি। আর এখন এই যে ঠাকুরের এই কাজগুলো করে নিচ্ছি। চারিপাশটা আগে গুছিয়ে নেব, তারপরে তো পুজো করব। একটা প্লাস্টিকের ব্যাগ নিয়েছি আর তার মধ্যে এই মেঝেতে এবং যে ফুল টুলগুলো পড়ে আছে সেগুলো সব একসাথে এক জায়গায় জমা করে রাখবো, তারপর জলে দিয়ে দেব। পুজোর ফুল যদি বাড়ির পাশে পুকুর কিংবা নদী থাকে তো জলে ভাসিয়ে দেওয়াই ভালো। আমার যেহেতু সেই সুবিধাটা রয়েছে, আমার বাড়ির ঠিক পেছনেই রয়েছে পুকুর, তাই এই ব্যাপারে আমার কোনো অসুবিধে হয় না। জলে ফেলে দেওয়ার মতো যা যা আছে সেগুলো আগে গুছিয়ে নিই, তারপর বাসনগুলো গুছিয়ে রেখে দেব। কারণ এখন তো বাসনগুলো মাজা সম্ভব হবে না, এগুলো গুছিয়ে নিয়ে পুজো করব। তারপরে আবার রান্নাবান্না বাকি আছে, সেই কারণে বাসনগুলো বিকেলেই মাজবো। এখন এক জায়গায় জড়ো করে রেখে দেব। বাড়িতে কোনো পুজো হলে পুজোর আগে যেরকম প্রচুর কাজ থাকে, পুজো শেষেও কিন্তু প্রচুর কাজ জমা থাকে। আর এই সব মিলিয়ে খাটাখাটনি হয়ে যায় প্রচুর, কিন্তু খাটাখাটনির মাঝেও রয়েছে ভীষণ আনন্দ, কারণ পুজোটা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। এই তো আসছে জন্মাষ্টমী, আর আমার ঘরে গোপাল আছে, তোমরা তো দেখেইছো। তো জন্মাষ্টমী আমি করি এই 2 বছর হলো, এবার করলে 3 বছর হবে। জন্মাষ্টমীর দিনও পুজো করব, সেই কারণে বাসন কোসন মেজে আর জায়গা মতো তুলে রাখবো না। একেবারে জন্মাষ্টমীর পুজোটা হবে তারপরেই তুলব, কারণ অনেক বাসনই আবার লাগবে। আর জন্মাষ্টমীর পুজোটা আমি নিজেই করি, গোপালের জন্য বেশ কিছু রকম ভোগ বানিয়ে নিজেই পুজোটা করি। তখন আর পুরোহিত দিয়ে পুজোটা করি না। এখন শুধু এই চারপাশটাই পরিষ্কার করে নিচ্ছি, কারণ শিবলিঙ্গ এখন এখান থেকে তুলব না। যে কোনো পুজো হওয়ার পরই 2.5 দিন ভগবান সেখানে অধিষ্ঠান করেন, সেই কারণে শিবলিঙ্গ এখন এখান থেকে উঠাবো না। 2.5 দিন যাবে, তারপর বাবাকে তার জায়গায় বসাবো। আর ওদিকে ঘটের উপর যে কলা, গামছা, ধুতি এবং পাশে যে 5টা ফল আছে, এগুলো তো পুরোহিত মশাইয়ের কাছে চলে যাবে। 2.5 দিন পর সেগুলো তুলে তারপর পুরোহিত মশাইকে দিয়ে আসবো। আজকে আমার এই ভিডিওটা কে করে দিচ্ছে জানো? আমার ছেলে। আসলে আজকে ওর স্কুল নেই, স্কুলটা বন্ধ আছে, সেই কারণে আমারও অনেকটা হেল্প হয়েছে ও ভিডিওটা করে দেওয়াতে। না হলে না সে স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে লাগিয়ে কাজগুলো ওই 10 মিনিটের কাজ আধ ঘন্টায় গিয়ে পৌঁছায়। তো ও যেহেতু ক্যামেরাটা ধরে আছে, সেজন্য আমার কাজগুলো করতেও সুবিধে হচ্ছে। রান্নাবান্না এখনও করিনি, যেহেতু ওরা স্কুল যাবে না তাই কোনো বিষয়ে চাপও নেই, তাই সকালে উঠে আগে ঠাকুরের কাজগুলোই সেরে নিচ্ছি। এদিকের কাজটা এগিয়ে থাকলে মাথার উপর থেকে অনেক বড় একটা চাপ সরে যাবে। আর এরকমভাবে চারপাশটা পড়ে রয়েছে, এই অবস্থায় আমি রান্নাটা করতেও পারতাম না। তো যাই হোক, আগে এই কাজটা সেরে নিই, তারপর রান্নাবান্না তো সারাদিন পড়েই আছে। আজকে নিরামিষ রান্নাই করব। কালকে তো পুজোর জন্য উপোস ছিলাম, তো আজকে আর ওই মাছ টাছ খেতে ইচ্ছে করছে না, কারণ যেহেতু এখনও 2.5 দিন হয়নি, তাই এই আজকে দিনটা নিরামিষ খাই। কালকে তো 2.5 দিন হয়ে যাবে, তারপরে ওই মাছ টাছ যাই হোক কিছু রান্না করা যাবে। তো এখন না এই যে বাসনগুলো দেখো এক জায়গায় সব জড়ো করছি, আর তারপর যেখানে আমি এই বাসনগুলো মাজি, মানে যেখানে ঠাকুরের বাসন মাজি, সেখানে এক এক করে সব নিয়ে গিয়ে রেখে দেব। বিকেলবেলা কাজের চাপ সেরকম আর কিছু থাকবে না, সেই সময় আস্তে ধীরে বসে এই বাসনগুলো মেজে নেব। আর এই যে চারপাশে ফুল, বেলপাতা, দূর্ব, তারপর আতপ চাল, তিল, জব এসব পড়ে আছে না, এগুলোতে কিন্তু প্রচুর সময় লাগে ওই খুঁটে খুঁটে তুলতে। তারপর যজ্ঞ হলে জানোই তো চারপাশে ঘি, দুধ, দই পড়ে থাকে, আর সেই কারণে মেঝেটা একটু চিটচিটে হয়ে যায়। এগুলো উঠিয়ে পরিষ্কার করার পর বেশ কয়েকবার মেঝেটাকেও ভালো করে মুছতে হবে, না হলে ওই যে চিটচিটে ভাবটা সেটা যাবে না। বুঝতে পারছি সব মিলিয়ে আরও 1-1.5 ঘন্টার সময় আমার লাগবে। আর ওই যে কাজ করতে হয় সেই জন্য করা, এই ব্যাপারটা তো আমি পারি না, তাই সব কিছু একদম নিখুঁতভাবে পরিষ্কার করে করারই চেষ্টা করি, আর সেই কারণেই হয়ে যায় আমার দেরি। মানে 1 ঘন্টার কাজ হয়তো আমার 1.5 ঘন্টা লাগে, কিন্তু আমার কাছে আমার মনের স্যাটিসফ্যাকশনটাই আসল। যে কাজ করে আমি
শান্তি পাবো, মানে আমার মনে হবে যে না, কাজটা কাজের মতো হয়েছে, তাহলেই আমার শান্তি। আর ওই যে কাজ করার পর মনের মধ্যে একটা খুঁতখুঁতে ভাব রাখা যে ইস ভালো হলো না, সেটা আরেকটু ভালো হতে পারতো, এই ব্যাপারটা আমার মধ্যে খুব আছে জানো তো। আর সেটাই তখন আমি ভাবতে থাকি, তাই বাবা কোনো প্রয়োজন নেই, একটু সময় লাগুক তাও চলবে, কিন্তু কাজটা নিখুঁত হতে হবে। ঘরের মেঝে আগে যে অবস্থায় ছিল একদম ঝকঝকে চকচকে, ঠিক সেই অবস্থাতেই ফিরিয়ে এনেছি। আর ইটগুলো পাশে জড়ো করে রেখেছি, এগুলো পরে ছাদে রেখে আসব। আর এখানে আমি ঠাকুরের বাসন মাজি, তাই এখানেই সব জড়ো করে রেখেছি। দুপুরে রান্নাবান্নার পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব, তারপরে বিকেলবেলায় বাসনগুলো মেজে নেব। ওদিকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো করে এখন রান্নাঘরে চলে এসেছি, কারণ রান্নাটাও তো করতে হবে। আজকে যে নিরামিষ রান্না করব বললাম, সেই কারণে দেখো পনিরগুলো না কেটে নিচ্ছি। আমরা প্রত্যেকেই যখন সন্তানের বাবা মা হয়ে যাই, তখন দেখবে আমরা নিজেদের ভালো লাগা খারাপ লাগার থেকে বেশি আমাদের সন্তানের কোনটা ভালো লাগলো, আমাদের সন্তানের কোনটা খারাপ লাগলো, সেদিকে নজরটা বেশি থাকে। নিরামিষের মধ্যে ও পনিরটাই বেশি পছন্দ করে, আর সেই কারণেই পনিরের তরকারিটা করা। এর সাথে কিছু সবজি করলেও হতো, কিন্তু আজকে আমার একদম আর কিছু করতে ইচ্ছে করছে না। কালকে সারাদিন উপোসের পর তার তো একটা ধকল থাকেই, তারপর আজকে সকাল থেকে উঠে দৌড়ঝাঁপ করার পর না এখন আর শরীরে দিচ্ছে না যে আমি বেশি কিছু রান্না করি। সেই কারণে আলু পনিরের ডালনা করব, ওদিকে একটু মটর ডাল ভিজিয়েছি, তার বড়া করব, আর ছোলার ডাল করব। পাশের মুদিখানার দোকান থেকে এক্ষুনি 2 কেজি আলু কিনে এনেছি। আমাদের খুব একটা আলু লাগে না, ওই 2 কেজি আলু আনলে ধরো 10-12 দিন কি তার বেশি দিনও চলে যায়, কারণ খুব একটা আলু তো আমরা খাই না। ওই ধরো মাছের ঝোলে কিংবা ডিমের ঝোলে ওই 1-2 করে আলুই লাগে। মেশানো কোনো সবজি যদি রান্না করি, সেক্ষেত্রে আলুর ব্যবহার আমি প্রায় করি না বললেই চলে। আর আলু পটলের তরকারি কিংবা আলু ফুলকপির তরকারি এগুলো তো আর রোজ হয় না, তবে ফুলকপির সিজন এখন নয়, যখন ফুলকপি বাঁধাকপি উঠে তখন আবার আলুটা একটু লাগে। আর মাছের ঝোল ডিমের ঝোল এগুলো তোমরা দেখেছো মাঝে মধ্যে আমি আলু ছাড়াও রান্না করি, তাই আলুটা আমার বাড়িতে একটু কমই লাগে। এদিকে প্রেসার কুকারে ছোলার ডাল সেদ্ধ বসিয়েছিলাম, দেখো ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ডালে ফোড়নে দেওয়ার মশলাটা আজকে মিক্সিতেই বেটে নিয়েছি। আজকে আর শক্তি নেই যে পাটা পেতে মশলা বাটবো। আচ্ছা, ভাতের সাথে ছোলার ডাল খেতে তোমাদের কেমন লাগে বলো তো? আমার লুচি পরোটার সাথে ছোলার ডাল খেতে যেমন ভালো লাগে, ভাত দিয়েও ছোলার ডাল খেতে কিন্তু বেশ লাগে। আর শুধু আমি নই, আমার বাড়ির প্রায় সকলেই এই ছোলার ডাল দিয়ে ভাত খেতে ভালোই বাসে। আর সত্যি আমার ভালো লাগে খেতে, একটু ঘন ঘন মিষ্টি মিষ্টি মতো ছোলার ডাল হবে। নিরামিষ দিনে ভাতে মাখিয়ে খেতে আমার দারুণ লাগে। আর এই ডালের সাথে খাওয়ার জন্য মটর ডালের বড়া বানাবো। খাওয়ার সময় গরম গরম ভাজবো, একদম মচমচে থাকবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এর বদলে অন্য কোনো ডাল করলে সাথে আবার একটা সবজি করতে হতো। আর আজকে রান্নাবান্নাতে আমার একদম মন নেই, মানে যতটুকু না করলেই নয় ততটুকুই করছি। তাই সংক্ষেপে যেটা খেতে ভালো লাগবে সেটাই তৈরি করে নিচ্ছি। এদিকে না যে পনিরগুলো কেটে রেখেছিলাম, তার মধ্যে নুন হলুদ গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। তারপর তেলের মধ্যে ভেজে তুলে নিয়েছি, আর এরপর ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। একে তো ভীষণ গরম, স্নান করে এসেছি, কে বলবে আমাকে দেখে, ঘেমে নিয়ে নাজেহাল অবস্থা। আর পনিরের ঝোলটা দেখে খুব পাতলা মনে হলেও এর মধ্যে যেহেতু অনেকটাই আলু আছে আর পনিরও পড়বে বেশ অনেকটা, সেই কারণে জলটা পরে অনেকটাই টেনে যাবে। আর এখানে আমি 2 বেলারই পনির একসাথে বানিয়ে রেখে দিচ্ছি। ডালও একটু বেশি করেই করেছি, রাতের জন্যও থেকে যাবে। আর সাথে কিছু ভাজাভুজি একটা করে নেব। ডাল তরকারি যদি থেকে যায়, মানে মেন রান্নাটাই যদি থাকে, তাহলে ভাজাভুজি ভাজতে তো আর খুব একটা সময় লাগে না, আর তখন অনিচ্ছাও জাগে না। এদিকে আলু পনিরের নিরামিষ ডালনাও তৈরি। রংটা একটু ফ্যাকাশে লাগছে, কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আর তাছাড়া অন্যান্য তেল মশলাও একটু কম পরিমাণেই ব্যবহার করেছি, কারণ
উপোসের পরের দিন তো একটু হালকা পাতলা খাওয়াই ভালো। ওদিকে ভিজিয়ে রাখা মটর ডাল মিক্সিতে বেটে তেলের মধ্যে বড়ার আকারে ছেড়ে একদম মচমচে বড়াগুলো তৈরি করে নিয়েছি। বড়াগুলো নরম হওয়ার আগেই সবাই মিলে বসে গেছি খেতে। তাছাড়া খিদেও পেয়েছিল ভীষণ। তো যাই হোক, ছোলার ডাল দিয়ে এইভাবে ভাত মেখে খেতে কারা কারা ভালোবাসো আমাকে কমেন্টে জানিও তো। তবে যারা ভালোবাসো না তারা কিন্তু কমেন্টে এসে খারাপ মন্তব্য করো না, কারণ এই যে ভালো লাগা খারাপ লাগা এগুলো প্রত্যেকটা মানুষের নিজের নিজের ব্যাপার। তাই তোমার ভালো লাগা যে আমার ভালো লাগা হবে কিংবা আমার ভালো লাগা তোমার ভালো লাগা হতেই হবে এরকমটা ভাবা কোনো সুস্থ মানসিকতার লক্ষণ নয়। কারণ আমরা প্রত্যেকেই মানুষ হিসেবে আলাদা, আমাদের প্রত্যেকের রুচি বোধ আলাদা, আমাদের প্রত্যেকের পছন্দ অপছন্দ ভালো লাগা খারাপ লাগা সব কিছু আলাদা। তাই চট করে কাউকে নিয়ে আমাদের বেমানান মন্তব্য করা একদম উচিত নয়। সাথে ভিডিওটি এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি।